শেখ হাসিনা যে ফাঁসি দেওয়া হলো, এ বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দেখেন, এই ট্রাইব্যুনাল এটা কিন্তু 73 সালে হয়েছিল। এরপরে শেখ হাসিনা এসে যে জামাতের নেতাদের যে বিচার হলো, তখন এটাকে কিন্তু আপনার পুনর্গঠন করা হয়। এরপরে এই সরকার এসে আবার সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। তো আগে যে জামাতের লোকদের যে যখন বিচার করেছে, তখন কিছু কিছু ঘাটতি ছিল। বাইরের আইনজীবী আসতে চাইছিল, কিন্তু আসতে দেওয়া হয়নি। এবং ওইটা কিন্তু আপনার অনেকগুলো সাক্ষী প্রমাণে ঘাটতিও ছিল। যেমন ধরেন, মনে হয়েছে যে এটা সাজানো বিচার। কারণ হচ্ছে যে আমি একটা টেলিভিশনে আমাকে ডেকে নিয়েছিল, তখন আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যেকটা আসামির, মানবাধিকার জামাতের প্রত্যেকটার বিরুদ্ধে রেপ কেস ছিল। তো এবং এই রেপ কেসের প্রত্যেকটা নারী জীবিত ছিল। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে, এটা এই জন্যে বলা হয়েছে ওগুলো অনেকটা ম্যানুফ্যাকচারও ছিল। কিন্তু এবারে যেটা হয়েছে বিচার, এই বিচারে শেখ হাসিনা অনলাইনে 3টি মিডিয়াতে ভারত থেকে কিন্তু সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যে গণহত্যা হয়েছে সেখানে আমি বলেছি যে সন্ত্রাসী আন্দোলনকে দমন করতে, কিন্তু প্রত্যেকটা সার্ভিসের রুল আছে, নিয়ম আছে, তাদেরকে তো আমি হত্যা করতে বলছি। অর্থাৎ এটাকে দমন করতে বলেছে, ইনডাইরেক্টলি কিন্তু এটাকে দমন করতে বলা হয়েছে। এবং এখন যে 5টা চার্জ তার বিরুদ্ধে এনেছে, 5টা চার্জেই প্রমাণ হয়েছে বলে মনে হয়। কারণ ট্রাইব্যুনাল বিচারটা তো অনেক ধরনের পেপারের লেখা, অডিও, ভিডিও, কারো সাক্ষী এরকম সব কিছুই গ্রহণযোগ্য। যেমন ধরেন, এবারে তো রাজসাক্ষীও পেয়েছিল, যে সাবেক আইজিপি তিনি রাজসাক্ষীও দিয়েছেন। সুতরাং এটা কিন্তু আসলে যে অফেন্সটা ঘটেছে তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করা হয়েছে, এবং দুইজনেরই ফাঁসির অর্ডার হয়েছে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, এটাকে কিন্তু এটাও ঠিক যে ধরেন ট্রাইব্যুনালে যখন বিচার হয়, সারা পৃথিবী নুরেমবার্গ ট্রায়ালও হয়েছিল, সেখানে কিন্তু আসামি উপস্থিত ছিল না, কিন্তু বিচার হয়েছে। কিন্তু আপনি দেখেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, ইসরায়েলের প্রেসিডেন্ট, তারাও কিন্তু এরকম ওয়ারেন্ট আছে, কিন্তু তারা কিন্তু হাজির হয় না, কিন্তু ঘুরে বেড়ায় সারা পৃথিবী জুড়ে ঘুরে। সুতরাং এখন যেটা শেখ হাসিনা রায় হয়েছে, এখন ভারতে তিনি আশ্রয় নিয়ে আসেন, ভারত আশ্রয় দিয়েছে। এখন নেক্সট প্রস্তুতি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাকে ফিরে চাওয়া হবে। এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে। সেখান থেকে আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি ছিল, সেই চুক্তিতে আমরা অনুপ চেটিয়া সহ বেশ কয়েকজনকে ফেরত দিয়েছি। কিন্তু ওইখানে একটি ক্লজ আছে, 9টি ধারা আছে, তাতে 8 নম্বরে লেখা আছে, যদি রাজনৈতিক বিবেচনায় কারো কোনো বিচার হয়, অর্থাৎ শাস্তি হতে পারে, এমন হলে ওই দেশ তাকে ফেরত নাও দিতে পারে। সেই কারণেই আমার মনে হয় শেখ হাসিনাকে এ দেশে আনা সরকারের পক্ষে কঠিন হবে, আনা হবে না। হয়তো তারা চিঠি দিবে, হয়তো ইন্টারপোলেও জানানো হবে, কিন্তু শেখ হাসিনা যেহেতু অনুপস্থিত এবং ভারত যেহেতু তাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে, তাকে বোধহয় তার বিরুদ্ধে আপনার এই আদেশ কার্যকরী করতে পারবে না, আর এটা তো আপিল হবে না, এটা কার্যকর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে এই রায় হচ্ছে আগেই, এবং এটা হচ্ছে তারা বলছে যে নাটক মঞ্চ করছে, যেখানে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, বিচারপতি জামাতের লোক, বিএনপির লোক, এবং প্রসিকিউটর তিনি জামাতের লোক, যিনি এর আগে জামাতের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ বিচার হয়েছিল সেখানে তিনি জামাতের পক্ষে ছিলেন। ফলে এই বিচারে ন্যায় বিচার হয়নি, এবং এটি হচ্ছে উদ্দেশ্যমূলক, এবং এটি আওয়ামী লীগকে তাদেরকে ধ্বংস করার জন্যই এবং তাদের বিরুদ্ধেই এক ধরনের
পদক্ষেপ হিসেবে তারা এটা দেখছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, এ বিষয়ে দুটো প্রতিক্রিয়া। যেটা অভিযোগ এসেছে এটা আলোচিত হয়েছে, এটা ঠিক যে জামাতের প্রসিকিউটর, সে জামাতের আসামির পক্ষে আপনার যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, তিনি মামলা করেছেন, এটা সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগে যদি এটা অসত্য হয়, যে রায় যদি এই ম্যানেজ রায় হয়ে থাকে, তাহলে উচ্চ আদালতে তো আপিল হবে, আপিলে সেখানে সে খালাস পাবে। এখন এই অভিযোগ বিচার হয়েছে, তিনি অনুপস্থিতির বিচার হয়েছে, তিনি হাজিরাও দিতে পারেন না, এটা তো সত্য। এখন যে ট্রাইব্যুনালের যে আইন কানুন করা হয়েছে, কাউকে যদি বিচার করতে চায় তাকে তো সেখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, কারণ এটা তো শেখ হাসিনারই ট্রাইব্যুনাল করা। এখন তো দোষ দিলে তখন তো তার ভাবা উচিত ছিল একদিন আমিও এই ফাঁদে পড়তে পারি, যিনি খাল করে তিনি খালে পড়ে। তো সুতরাং এখন আপনার বিচারের এখন ধরেন জামাতের হোক আর আওয়ামী লীগের হোক, এইটা করে তো বিচার থেকে মাপ পাওয়া যাবে না। আপিল করলে সেখানে তো নিশ্চয়ই হয়তো প্রশ্ন আসবে, তাদের স্কোপ আছে যে আপনার এই ট্রাইব্যুনালের স্কোপ কম, কিন্তু আপনার হাইকোর্টে যদি যায় এরপরে সুপ্রিম কোর্টে যাবে সোজা। সুপ্রিম কোর্টে তো একটাই বেঞ্চ, এখানেও তো নো কনভিনিয়েন্স দেওয়ার উপায় নেই, যে বেঞ্চ ট্রান্সফার করার সুযোগ নেই, বেঞ্চ তো একটাই। সেক্ষেত্রে শেখ হাসিনাকে সরাসরি এসে আত্মসমর্পণ করতে হবে। অবশ্যই। তো সেটি কি সেই ঝুঁকি কি শেখ হাসিনা নেবেন, না, যে শেখ হাসিনা- তিনি মনে করছেন যেখানে ন্যায় বিচার পাবেন না, ফলে তিনি আত্মসমর্পণ করবেন? না, শেখ হাসিনা এই ঝুঁকিও নেবে না, ভারতও তাকে আশ্রয় দিবে। কারণ বুদ্ধিমানময় চুক্তি যদি ভারত ফেরত না দেয়, তাহলে স্বপ্রণোদিত হয়ে ভারত ফেরত না দেয়, তাকে বাংলাদেশও আনতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এইটা আপিল হয়তো তার পক্ষ থেকে আপিল হতে পারে, আপিল করলে তাহলে আপিল বিভাগের যদি রায় বহাল থাকে তাহলে সেটা কার্যকরের অর্ডার দিবে না, বিধান আছে যে সশরীরে উপস্থিত হলে তারপর আপিল করতে সুযোগ পাবে, তাছাড়া আপিল করা যাবে না, এই বিধানটা আছে এই ট্রাইব্যুনালের বিশেষ বিধান হিসেবে। ট্রাইব্যুনাল আছে, তাকে ফিজিক্যালি আসতে হবে। তো ফিজিক্যালি তিনি আসবেন না, কারণ ট্রাইব্যুনালে হাজির হলে এটা তো বহাল থাকবে, তাই না? এটা তো বোঝাই যায় বহাল থাকবে। সুতরাং উনি নিজে ঝুঁকি নিয়ে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য আসবে না। আর ভারতও তাকে আশ্রয় দিবে, ভারতও তাকে বন্দিমনামায় চুক্তিতেই স্কোপ আছে তাকে আটকায় রাখা। আচ্ছা, আরেকটা বিষয়, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যেটি আর কখনো হয়নি, যে একজন সরকার প্রধান তিনি অভিযুক্ত হয়ে এবং দণ্ডিত হলেন এবং তার ফাঁসি হলো, এটিকে কীভাবে দেখছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে, এবং এর সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে বা সরকার রাজনীতির ব্যবস্থাপনায় এটার কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? দেখেন, এটা তার বিচার হয়েছে, হ্যাঁ, এখন বিচারের রায় হয়ে গেছে। আমি ধরে নিলাম বিচার অ্যাপিলেট ডিভিশনে যায় নাই, কিন্তু আমরা একটা রায় তো হয়েছে। কিন্তু আমরা কিন্তু যে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থান হলো তার ফ্যাসিস্ট আচরণের জন্য, কিন্তু আমরা সেই পথটা তো করতে পারলাম না। মাঝখানে একটা প্রথম নারী সরকার প্রধান, আমার মনে হয় বিশ্বের নারী প্রধান ফাঁসির আদেশ হলো, হ্যাঁ। সুতরাং এটা জাতি হিসেবে আমাদের এটা নিঃসন্দেহে কোনো প্রশংসার বিষয় নয় যে আমাদের একটা সরকার প্রধান কিন্তু ফাঁসি হলো, সে রাষ্ট্র পরিচালনার দায়, অর্থাৎ ফ্যাসিস্ট আখ্যায়িত হয়ে। এবং গণহত্যা হয়েছে সত্য, মানুষ মরেছে শিশুসহ সত্য, হেলিকপ্টার যে গুলি করা হয়েছে সত্য, যে চার্জগুলো এনেছে চার্জগুলো কিন্তু হয়তো প্রমাণ আপনার ট্রাইব্যুনালে প্রমাণ, সিভিল কোর্টে গেলে হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু ট্রাইব্যুনাল তো এই চার্জগুলি প্রমাণ করা সম্ভব এবং প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা এর বিচারের মাধ্যমেও দেশটা যদি গণতন্ত্রের পথে যাত্রা করতে পারতাম, তাহলেও কিন্তু হয়তো একটা কিছু হতো, যে একটা রাষ্ট্র সরকার প্রধানের ফাঁসির বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারলাম। ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য কি শিক্ষা রেখে গেল? বা এটা শিক্ষা হলো যে এখন এটা তো একটা শিক্ষা হবে, কারণ হচ্ছে যে তিনি বিচারে দণ্ডিত হলেন, মৃত্যুদণ্ড পেলেন, এবং পরবর্তীতেও যদি এই আচরণ করে সেই সরকারকেও কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে, সরকার প্রধানকেও এটা ভাবতে হবে। এই জন্য